আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল শিক্ষার্থী ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের গণিতের প্রস্তুতির জন্য ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের 1.1-এর বেসিক তথ্য এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করার প্রয়াস নিয়ে আজকে এই ভিডিওটি করছি। তো আমরা দেখি এই অধ্যায়ের এই অনুশীলনীর মূলত কি কি বেসিক টপিকগুলো আছে। তো এখানে প্রথমেই অধ্যায়টা পড়তে গেলে আমাদের প্রথমে আসলে জনক সম্পর্কে জানা উচিত। জনক বলতে যেহেতু এটা গণিত বিষয়, তো আমাদের প্রথমত জানা উচিত হচ্ছে গণিতের জনক। তো দেখো, গণিতের বিভিন্ন শাখার আলাদা জনক আছে এবং গণিতের ইতিহাস মানব সভ্যতার যে ইতিহাসের মতোই আসলে প্রাচীন, কিন্তু তারপরও আর্কিমিডিসকে গণিতের সামগ্রিক বিশেষ অবদানের জন্য তাকেই সামগ্রিকভাবে জনক বলা হয়ে থাকে। আর পাটিগণিতের জনক বলা হয় ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। তো এই দুইটা নাম তোমরা একটু মনে রাখবে। এরপরে অঙ্কের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিজিট। অঙ্ক কি? দেখো, আমরা যদি কোনো ভাষা শিখতে চাই তাহলে একটি ভাষার প্রাণ বলা হয় বা মূল উপাদান বলা হয় ধ্বনি এবং ধ্বনির যে লিখিত রূপ অক্ষর। এটি ছাড়া আসলে একটি ভাষাকে কল্পনা করা যায় না। ঠিক তেমনি গণিত শিখতে গেলে গণিতের যে মূল উপাদান যদি আমরা বলি তাহলে সেগুলি হচ্ছে অঙ্ক। কারণ গণিত বলতে আমরা যে গাণিতিক হিসাব নিকাশ সহ নানান রকম যে অপারেশনাল সাইনের কাজ করে থাকি, তো সেখানে কিন্তু সংখ্যা ব্যবহার করা হয়, আর এই সংখ্যাগুলো গঠিত হয় হচ্ছে অঙ্ক দিয়ে। তো আমরা অঙ্কের সংজ্ঞা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সংখ্যা লেখার ক্ষেত্রে যে সংখ্যা প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে অঙ্ক বলে। তো এখানে আমি অলরেডি যে অঙ্কের প্রতীকগুলো আমরা ব্যবহার করি সেগুলো লিখে রেখেছি। আমরা সাধারণত 10টি সংখ্যা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে থাকি 0 থেকে 9 পর্যন্ত। তাহলে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে 10টি। আরেকটি প্রশ্ন এখানে আসে যে সারা বিশ্বে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। এটির উত্তরও কিন্তু 10টি হবে, কারণ সংখ্যা গঠনের ক্ষেত্রে আমরা এই 10টি অঙ্কই সবসময় ব্যবহার করে থাকি। এবং পৃথিবীতে বিভিন্ন ভাষা আছে, তো তাদের ভাষার প্রতীকগুলো আলাদা। মানে এখানে আমরা বাংলায় যেমন 9 লিখেছি, ইংলিশে আমরা 9 লিখি, ঠিক অন্যান্য ভাষার ক্ষেত্রেও লেখা হয়, কিন্তু অঙ্ক হচ্ছে 10টি। এই জন্য এখানে একটি কোশ্চেন যদি করে যে সারা বিশ্বে অঙ্ক কয়টি ব্যবহার করা হয়, তাহলেও সেখানে আমরা 10টি অ্যান্সার করব। এরপরে এই অঙ্কের মধ্য থেকে আরও কী কী কোশ্চেন হতে পারে, যেমন প্রশ্ন করতে পারে যে সবচেয়ে ছোট অঙ্ক কোনটি বা ক্ষুদ্রতম অঙ্ক কোনটি। 0। বৃহত্তম অঙ্ক কত? সেটি হচ্ছে 9। ওকে, এরপরে আমরা অঙ্কের প্রকারভেদ নিয়ে একটু চলে আসি। তাহলে অঙ্ককে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটি হচ্ছে সার্থক অঙ্ক, আর 2 নাম্বার হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এটার আরেকটা নাম আছে সংখ্যার অভাব জ্ঞাপক। ঠিক আছে? তো এই যে 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক, আর 0কে বলা হয় সাহায্যকারী অঙ্ক বা সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। এই 1 থেকে 9 পর্যন্ত যে 9টি অঙ্ক আছে এদের নিজস্ব মান আছে। 0-এর অ্যাকচুয়ালি নিজস্ব কোনো মান নেই। আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা দেশীয় গণনা রীতি করব তখন দেখব যে আমরা যখন একটা সংখ্যা কথায় লিখি, তো সেটাকে যখন অঙ্কপাতন করি তখন যে যে জায়গাগুলো খালি থাকে স্থানগুলো সেখানে কিন্তু 0 দ্বারা পূরণ করে দিই। এই জন্য বলা হয় সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। এবং এই সংখ্যাগুলো প্রকাশ করার ক্ষেত্রে 0-র সাহায্য নেওয়া হয়, এই জন্য আমরা এটাকে সাহায্যকারী অঙ্ক বলি। তো এখানে তোমরা এইটার ইংরেজি প্রতিশব্দ শিখে রাখবে। সার্থক অঙ্ক হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট, আর সাহায্যকারী অঙ্ক এটাকে হেল্পিং ডিজিট বলা হয়, অথবা
দ্য ডিজিট ফর এমটি সিগনিফাইং দ্য এমটি প্লেস, এটাও অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। পরবর্তী টপিক হচ্ছে সংখ্যা। তো সংখ্যা কিভাবে গঠিত হয়? দেখো, আমরা প্রতিনিয়ত সংখ্যা ব্যবহার করে থাকি। যখন আমরা আমাদের বয়স বলি, কেউ যদি বলে বয়স 13 বছর, তাহলে এটি একটি সংখ্যা। তারপরে আমরা পরীক্ষার যে নাম্বার বলে থাকি, যে 100তে একজন 75 পেল, তাহলে 75 নম্বর। এভাবে কেনাকাটার ক্ষেত্রে, টাকা ব্যবহার ক্ষেত্রে, বিভিন্ন জায়গাতেই আমরা সংখ্যার ব্যবহারগুলো করে থাকি। তাহলে এই সংখ্যাগুলো আসলে গঠিত হয়েছে কি দিয়ে? এই অঙ্কগুলো দিয়ে কিন্তু গঠিত হয়েছে। তো আমরা সংখ্যাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা গঠন করে। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা গঠন করে। সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার। এটা এখানেই লিখে দিই, তোমরা এটা সবাই জানো। ওকে, তো এই হচ্ছে সংখ্যার যে সংজ্ঞা, যে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা গঠন করে। আবার সংখ্যার অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে এই অনুশীলনের জন্য আমাদের একটি সংজ্ঞা একটু জানা প্রয়োজন। সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। মানুষ সৃষ্টির শুরুতে যখন গণনা শুরু করে, তখন 1 থেকে 1, 2, 3 এভাবে আসলে গণনা শুরু করে। তাহলে এইভাবে 1, 2, 3, 4, 5, যেটাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে থাকি, এই যে সংখ্যাগুলো অসীম পর্যন্ত, তাদেরকেই আমরা মূলত বলি স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। সংখ্যার আরো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে বিভিন্ন অনুশীলনীতে যখন বেসিক তথ্য বিষয় নিয়ে আলোচনা করব, তখন আসলে সেগুলো শিখব। অঙ্ক এবং সংখ্যার মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে, এটি আমরা একটু দেখব। দেখো, এই যে 10টি সংখ্যার প্রতীক, এর প্রত্যেকটিকে আমরা বলছি কি অঙ্ক, আবার একই সাথে এরা সংখ্যা। কিন্তু যদি আমি 15 লিখি, 15 শুধুমাত্র একটি সংখ্যা, কিন্তু এটাকে অঙ্ক বলা যাবে না। তার মানে 0 থেকে 9 পর্যন্ত এগুলো অঙ্ক, একই সাথে হচ্ছে সংখ্যা। আর 9-এর চেয়ে বড় করবে তাদেরকে আমরা শুধুই সংখ্যা বলবো, বাট সেগুলোকে অঙ্ক বলা যাবে না। তাহলে অঙ্ক এবং সংখ্যার মধ্যে এটা একটা মেইন পার্থক্য, এটা একটু ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখন আসি অঙ্কের মানের ক্ষেত্রে। অঙ্কের 2 ধরনের মান রয়েছে। আমরা একটু লিখি। অঙ্কের মান, তো অঙ্কের মান হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্বকীয় মান, নাম্বার 2 হচ্ছে স্থানীয় মান। ওকে, তো আমরা একটা উদাহরণের সাহায্যে এটা ক্লিয়ার করব। দেখো, আমরা প্রথমত একটা সংখ্যা লিখি 555। তার আগে বলে দিই স্বকীয় মান কি। দেখো, কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে মান প্রকাশ করে তাকেই ওই অঙ্কের স্বকীয় মান বলা হয়। স্বকীয় মানের ইংরেজি হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, তোমরা এটাও মনে রাখবা। আর স্থানীয় মানের ইংরেজি হচ্ছে প্লেস ভ্যালু। তো স্বকীয় মান কি বললাম, যে কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে মান প্রকাশ করে। এখন দেখো, এই যে 3টি অঙ্ক দ্বারা একটি সংখ্যা লেখা হয়েছে 555, এদেরকে যদি আমরা আলাদাভাবে লিখি প্রত্যেকটা অঙ্ককে, তাহলে এই প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান কিন্তু 5। তাহলে এই যে নিজস্ব মান, এটাকে বলা হবে স্বকীয় মান। এখন আসি স্থানীয় মানের ক্ষেত্রে। দেখো, স্থানীয় মানের ক্ষেত্রে আমরা একক, দশক, শতক এর আগে এটা শিখেছি। যারা তোমরা ক্যাডেট কোচিং করছো, ফার্স্ট টাইম 6-এ উঠছো, তারা 5ম শ্রেণীতে পড়েছো, অথবা যারা সেকেন্ড টাইম ক্যাডেট কোচিং করছো, তারাও জানো যে আমরা যখন অঙ্কের স্থানের নাম বলি, তখন প্রথমে ডান দিক থেকে একক, দশক এবং শতক বলি। তো এখন এই একক স্থানীয় অঙ্কের যে
স্থানীয় মান, সেটা আমরা লিখে হচ্ছে 5। আবার এই যে 5 যেহেতু দশক স্থানে, তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করে তার স্থানীয় মান লিখে হচ্ছে 50। আবার শতক স্থানীয় অঙ্কের যে 5 আছে তার সঙ্গে 100 গুণ করে তার স্থানীয় মান লিখে হচ্ছে 500। তাহলে দেখো একই অঙ্ক, প্রত্যেকটাই কিন্তু 5 এবং প্রত্যেকের স্বকীয় মানও 5, কিন্তু যখন এই 5 অঙ্কটি একক স্থানীয় অবস্থানে আছে তখন তার স্থানীয় মান হচ্ছে 5। আবার ওই 5 যখন দশক স্থানীয় অঙ্কে বসছে তখন তার স্থানীয় মান কিন্তু হয়ে গেছে 50। আবার যখন শতক স্থানীয় অঙ্কে বসছে তখন তার স্থানীয় মান হয়ে গেছে 500। তাহলে স্থানীয় মানটা আসলে কি? স্থানীয় মান হচ্ছে কোনো সার্থক অঙ্ক কোনো সংখ্যায় অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে বা যে মান প্রকাশ করে তাকেই ওই অঙ্কের ওই সংখ্যায় স্থানীয় মান বলে। যেমন এখানে 5, তো যখন 5 একক স্থানে ছিল তখন তার স্থানীয় মান হচ্ছে 5, যখন সে দশক স্থানীয় অঙ্কে বসবে তখন তার স্থানীয় মান হয়ে গেল 50। তাহলে খুব সহজেই মনে রাখবে যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকেই ওই অঙ্কের স্থানীয় মান বলে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসে যে স্বকীয় মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য। স্বকীয় মান কখনোই চেঞ্জ হয় না, স্বকীয় মান কখনোই চেঞ্জ হয় না। একটা অঙ্ক যে অবস্থানে থাকুক না কেন, এই যে 5, তাকে যেখানেই লেখা হোক না কেন তার স্বকীয় মান সবসময় 5ই থাকবে। কিন্তু স্থানীয় মানের ক্ষেত্রে কি ঘটবে? যখন তার স্থানের পরিবর্তন হবে তার স্থানীয় মান কিন্তু চেঞ্জ হবে। যেমন যখন দশক স্থানে অবস্থানে বসবে তখন তার স্থানীয় মান হচ্ছে 50, যখন শতক স্থানীয় স্থানে বসবে তখন এই অঙ্কের স্থানীয় মান হয়ে যাবে 500। তার মানে স্থানীয় মান তার অবস্থানের জন্য পরিবর্তনশীল আর স্বকীয় মান কখনোই পরিবর্তন হয় না, এটি মনে রাখবে। ওকে, এরপরে আমরা আসি অঙ্কপাতনের ক্ষেত্রে। অঙ্কপাতন বিষয়টি কি? অঙ্কপাতনের ইংরেজি হচ্ছে নাম্বার নোটেশন অথবা ইনিউমিরেশন, আমরা যে কোনো একটা বলতে পারি। অঙ্কপাতনের সংজ্ঞা খুবই সহজ, এটা তোমরা সহজে মনে রাখতে পারবে আশা করি, যে অঙ্ক দ্বারা সংখ্যা লেখাকে অঙ্কপাতন বলে। অর্থাৎ আমরা অঙ্কগুলোকে ব্যবহার করে যখন সংখ্যা লিখি তখন এই কাজটাকে বলা হয় হচ্ছে অঙ্কপাতন। ওকে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, তো অঙ্কপাতন করে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। আমরা অনেক সময় বলি খুব সহজে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তো আমরা তখন আসলে কি লিখি? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, দেখো তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা 4টা 9 লিখি। এটার আসলে কারণ কি? এটার মেইন কারণটা আমরা এখন ব্যাখ্যা করব, তাহলে বুঝতে পারবো। দেখো, যদি আমরা এই সংখ্যাটির 4টা স্থানকে আলাদাভাবে ভাগ করে দিই তাহলে এটি হচ্ছে একক, দশক, শতক, হাজার। এখন এই অবস্থানগুলোতে তুমি 9 ছাড়া যে কোনো অঙ্ক যদি নাও, সাপোজ তুমি শতকের এখানে যদি 5 নাও তাহলে তার স্থানীয় মান কত হবে? দেখো 500 হবে। যদি তুমি 8 নাও তাহলে এই অবস্থানে 8-এর স্থানীয় মান কত হবে? 800 হবে। আর আমরা যেহেতু 9 নিয়েছি তাহলে 9-এর স্থানীয় মান কত হবে? 900। অর্থাৎ অঙ্ক পাতনের ক্ষেত্রে যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান সবচেয়ে বেশি। এটার কারণ কি? এর কারণ হচ্ছে 9 হচ্ছে সবচেয়ে বড় সার্থক অঙ্ক, অর্থাৎ স্বকীয় মানের ক্ষেত্রে 9 হচ্ছে সবচেয়ে বড়। তার সাথে স্থানীয় মানগুলা জন্য যে আমরা গুণিতক গুণ করি বা যে সংখ্যা গুণ করি সেটা গুণ করলে এই যে কোনো অঙ্কের চেয়ে 9-এর স্থানীয় মান সবচেয়ে বেশি হবে। এজন্য আমরা যখন বলবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা,
তখন সব সময় আমরা এই সবগুলি স্থানের জন্য 9কে ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, এখন আসি ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে। এখন অনেকেই বলতে পারে যে স্যার বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তো আমরা 4টা 9 ব্যবহার করলাম, তো এখন সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক তো হচ্ছে 0। তাহলে যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে তো আমাদের 4টা 0 ব্যবহার করা উচিত, তাই না? তাহলে এটা কি সঠিক হবে কিনা? উত্তর হচ্ছে এক্স্যাক্টলি না। তোমরা জানো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি লিখি? প্রথমে 1 লিখি, তারপরে হচ্ছে 3টে 0 লিখি। কিন্তু কেন? দেখো, এটার ব্যাখ্যাটা আমরা করি। যদি তোমাকে বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ তুমি সংখ্যাটাকে এমনভাবে লিখবা যেন এটা 4 অঙ্কই থাকবে, এটাকে আমরা চাইলেই 3 অঙ্ক 2 অঙ্কে লিখতে পারবো না, অর্থাৎ সার্থকভাবে এটাকে 4 অঙ্কের হইতে হবে। এখন যদি কেউ 4টা 0 লেখে, তো আসলে 0 একটা লিখলেও তার যে ভ্যালু, 4টা লিখলেও তার ভ্যালু একই, 5টা লিখলেও তার ভ্যালু একই, মানে এটা 0। তার মানে এই 4টা 0 দিলে আসলে 4 অঙ্কের কোনো সার্থক সংখ্যা গঠিত হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু শূন্যের নিজস্ব কোনো মান নেই, এই জন্য এই প্রথম স্থানে শূন্যের চেয়ে যে বড় অঙ্ক, শূন্যের ঠিক পরে 1, এই 1টাকে আমরা প্রথমে দিই এবং তারপর হচ্ছে কি করি? 3টে 0 দিয়ে দিই। কারণ এখানে যদি আবার আমরা অন্য যে কোনো অঙ্ক দিই বা প্রত্যেকটাতে 1 দিই, তাহলে তো তার স্থানীয় মান শূন্যের চেয়ে বেশি হয়ে যাবে। এই জন্য 1-এর পরে আমরা 0 দিই। ওকে, আচ্ছা, এখন এইখানে আরেকটি প্রশ্ন আসে যে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন। কিন্তু তোমাকে বললো যে একই অঙ্ক একবার ব্যবহার করে, অর্থাৎ একটা অঙ্ক একবারের বেশি তুমি ব্যবহার করতে পারবে না, তাহলে 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে দেখো, আমরা আগে একটু স্থানগুলো লিখে ফেলি, যে একক, দশক, শতক এবং হাজার। ওকে, তো আমরা যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে চাই তাহলে সবসময় আমাদের মনে রাখতে হবে যে বড় থেকে ছোট অঙ্ক গঠন করতে হবে। বড় থেকে ছোট মানে অধক্রমে। এর কারণ কি? দেখো, হাজারের এখানে আমরা কত বসালে স্থানীয় মান সবচেয়ে বেশি হবে? 9, কারণ 9-এর স্থানীয় মান অন্য যে কোনো অঙ্কের চেয়ে বেশি। এরপরে দেখো, 9-এর পরে আর কোন অঙ্ক বসালে শতকের ঘরে তার স্থানীয় মান সবচেয়ে বেশি হবে? যদি 6 বসাই তাহলে হবে কি 600, যদি 7 বসাই তাহলে হবে 700, 8 বসালে হবে 800। অর্থাৎ এই 9 বাদে এখন বাকি যে অঙ্কগুলো থাকলো তার মধ্যে 8 হচ্ছে সবচেয়ে বড় এবং যে কোনো অবস্থানে তার স্থানীয় মান সবচেয়ে বেশি। এই জন্য শতকের ঘরে যদি আমরা 8 বসাই তাহলে এখানে এই 8-এর স্থানীয় মান সবচেয়ে বেশি হবে। 8-এর পরে কি আছে? তাহলে অনুরূপভাবে 7, তারপরে হচ্ছে কি 6। অর্থাৎ আমরা সর্বপ্রথম সবচেয়ে বড় অঙ্ক বসালাম, তারপরে হচ্ছে 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে কি 6, এভাবে বড় থেকে ছোট। আমাদের যেহেতু এখানে বলেছি কি যে একই অঙ্ক একবার ব্যবহার করে, মানে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 4টা অঙ্ক নিব, তো বড় থেকে ছোট ক্রমে সাজালে আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, এবার যদি বলে যে একই অঙ্ক একবার ব্যবহার করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, তখন আমরা আসলে কিভাবে করব? দেখো, এইখানে তাহলে আমরা এখন যেটা করব, অঙ্কপাতন করব ছোট থেকে বড় ক্রমে। তো ছোট থেকে বড় ক্রমে যদি আমাদের সাজাইতে হয়, এইখানে সবচেয়ে ছোট হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। তো আমাদের তাহলে সংখ্যাটি হওয়ার কথা ছিল কত? 0, 1, 2, 3, তাই না? কিন্তু এখানেও আসলে ওই যে একটু আগে বললাম যে প্রথমে যদি 0 থাকে, এখানে আবার আরেকটি ঘটনা ঘটবে যে এই প্রথমে শূন্যের কোনো ভ্যালু নাই, কোনো মান নাই, অর্থাৎ এটা দেখে 4 অঙ্কের মনে হলেও আসলে এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু শূন্যের চেয়ে বড় হচ্ছে কি 1,
শূন্যকে আমাদেরকে ব্যবহার করতে হবে, এই জন্য আমরা শূন্যকে পরে দিব এবং শূন্যের চেয়ে বড় যে অঙ্ক আছে 1, তাহলে 1কে আমরা প্রথমে দিব হাজারের এখানে, তারপরে দিলাম হচ্ছে শূন্য, এরপর হচ্ছে ছোট থেকে বড় ক্রমে আমরা যদি অঙ্ক প্রদান করি তাহলে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে আবার একটু অন্যভাবে প্রশ্ন থাকে, এর মধ্যে কয়েকটা অঙ্ক তোমাকে দিয়ে দিল, যেমন তোমাকে মনে করো দিলে এভাবে যে 8 0 7 4 3, এরপরে দিল হচ্ছে 2। তো বলল যে এই যে 6টি অঙ্ক আছে এই 6টি অঙ্ককে একবার ব্যবহার করতে পারবা, যে কোনো অঙ্ককে একবার সর্বোচ্চ ব্যবহার করতে পারবা, একই অঙ্ক একবার ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। তাহলে আমরা কি করবো? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যেটা বলেছি, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বড় থেকে ছোট অঙ্ক প্রদান করতে হবে। তাহলে বড় থেকে ছোট আগে তুমি অঙ্কগুলোকে একটু সাজিয়ে নাও। তাহলে সর্বপ্রথম হচ্ছে বড় 8, তার চেয়ে হচ্ছে 7, তারপরে হচ্ছে 4, তারপরে 3, তারপরে 2 এবং তারপরে কি 0। এবার যদি আমরা এই অঙ্কগুলিকে পরপর সাজিয়ে লিখে দিই তাহলে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম। ওকে, এখন আসো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলে তাহলে আমাদের কি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক গঠন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি এখন প্রথমে 0 2 3 7 8, প্রথমে কি আমরা এখন 0 দিব? 0 দেওয়া যাবে না, কারণ 0 দিলে কি হচ্ছে দেখো এক্স্যাক্টলি কিন্তু 6 অঙ্কের হচ্ছে না, তখন শূন্যের যেহেতু প্রথমে বসালে এটার কোনো ভ্যালু নাই, স্থানীয় মান আমরা পাই না, এই জন্য শূন্যের চেয়ে ঠিক বড় যে অঙ্ক আছে তাকে প্রথমে লিখব, তারপরে 0, এরপরে ছোট থেকে বড় ক্রমে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সার্থক 6 অঙ্কের সংখ্যা, আর এটা হয়ে গেছিল কয় অঙ্কের? 5 অঙ্কের, যার জন্য আমরা প্রথমে 0 বসাতে পারি না। এটা একটু খেয়াল রাখবে, এটা শর্ট কোশ্চেন আকারে আসে। আবার অনেক সময় চাইতে পারে যে এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে আগে তোমাকে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে, এরপর এদের মধ্যে বিয়োগ করতে হবে। ওকে, এখন এইখানে আমরা আরো কিছু শর্ট কোশ্চেন একটু আলোচনা করি আর কি। তো এখন 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক, তো এখানে আসলে বেশ কিছু শর্ট কোশ্চেন করে, যেমন হচ্ছে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কত? ক্ষুদ্রতম সার্থক অঙ্ক হচ্ছে 1, আর বৃহত্তম সার্থক অঙ্ক হচ্ছে কত? 9। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 8। এটা কিন্তু পরীক্ষায় আসে যে বৃহত্তম সার্থক অঙ্ক থেকে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক বিয়োগ করতে হবে। আবার এরকমও চাইতে পারে যে বৃহত্তম সার্থক অঙ্ক এবং ক্ষুদ্রতম অঙ্ক এর পার্থক্য কত, অথবা বলতে পারে বৃহত্তম অঙ্ক এবং ক্ষুদ্রতম অঙ্কের পার্থক্য কত। তখন কিন্তু পার্থক্য কত হবে? 9 হবে, কারণ 9 থেকে 0 বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলতে পারে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 10, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 99। এই দুইটার মধ্যে পার্থক্য কত হবে? এভাবেও বিভিন্ন মানে কোশ্চেন করতে পারে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত সেটাও আমাদেরকে বের করতে বলতে পারে। তাহলে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো থেকে অনেক ধরনের ছোট প্রশ্ন হয়, এগুলো তোমরা স্টাডি করবা। আচ্ছা, এরপরে দশমিক সংখ্যা পদ্ধতিতে আসলে কি? দেখো, আমরা যেহেতু 10টি অঙ্কই ব্যবহার করি এবং স্থানীয় মানগুলো কিভাবে পরিবর্তন হয়, আবার আমরা সেই আগের উদাহরণটি একটু দেখি। এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লেখা হলো, ডান দিকের প্রথম স্থান একক, দশক, শতক, এবং এই 5-এর স্থানীয় মান হচ্ছে 5 গুণ 1 5,
দশক স্থানীয় অবস্থানে 5 গুণ 10 সমান হচ্ছে 50, আর শতক স্থানীয় অঙ্কে 5 গুণ 100, এটা আসবে হচ্ছে 500। তাহলে দেখো এই যে স্থানীয় মানগুলো, এই মানগুলোর মধ্যে আসলে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এই যে প্রথম যে স্থানীয় মান ছিল 5, এটার চেয়ে এই যে 50 এটা কিন্তু 10 গুণ বেশি, অর্থাৎ 5-এর সাথে যখন আমরা 10 গুণ করব তখন কিন্তু এটা পাবো। আবার এই যে 50 দ্বিতীয় অবস্থানে আছে দশকের স্থানে, 50 আর শতক স্থানে আছে হচ্ছে 500। তাহলে 50-এর সাথে যদি আমরা 10 গুণ করি তখন কিন্তু হয়ে যাবে 500। অর্থাৎ ডান দিক থেকে যখনই আমরা বাম দিকে আসি তখন স্থানীয় মান 10 গুণ করে বৃদ্ধি পায়। ঠিক আছে? তো এই রীতিটাকে বলা হয় 10 গুণোত্তর রীতি, অথবা যেহেতু আমরা 10টি অঙ্ক ব্যবহার করে থাকি, এটার ভিত্তি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতি, সেজন্য এটিকে আমরা দশমিক বা 10 গুণোত্তর রীতি বলে থাকি। এটা একটু ভালো করে বুঝে রাখবা, কারণ এটা তোমাদের পরীক্ষায় যেমন ছোট প্রশ্ন আকারে আসবে, আবার ভাইভাতে এটার ব্যাখ্যা চাইতে পারে। ওকে, এরপরে আসি আমরা দেশীয় গণনা রীতি। দেখো আমরা যখন সংখ্যা পড়ি, এই যে টাকার কথা বলি 5,07,213, আবার আন্তর্জাতিকভাবে এটাকে আলাদাভাবে পড়া হয়। এই দুইটা রীতি সম্পর্কে আমাদের একটু জানা উচিত। তো দেশীয় গণনা রীতি জানার আগে আমরা একটু স্থান সম্পর্কে ধারণা নিই। অঙ্কের যে স্থানগুলো ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন সংখ্যা পড়ার সময় অযুত এবং হাজার মিলিয়ে হাজার পড়া হয়, এবং নিযুত আর লক্ষ মিলিয়ে লক্ষ পড়া হয়, এবং কোটি এবং কোটির আগের যতগুলো অঙ্ক থাকবে সবগুলো মিলিয়ে যে সংখ্যা হবে একত্রে সেটিকে কোটি পড়া হবে। এখন যদি এভাবে একটি সংখ্যা দেওয়া হয় তাহলে আসলে কোটি, লক্ষ এবং হাজার এখান থেকে দেখার সাথেই বলতে পারাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এটা আমরা সহজে বলতে পারি না, কিন্তু এটা সহজ করে দেয় যদি আমরা এখানে কমা ব্যবহার করি। তো প্রথমে আমরা ডান দিক থেকে যদি 3 অঙ্ক পরে একটি কমা দিই, এরপরে 2 অঙ্ক পরে একটি কমা দিব, তারপরে 2 অঙ্কের আগে একটি কমা দিই, তাহলে আমরা এটাকে এখন সহজেই পড়তে পারি। এটা 432, 65,000, 87 লক্ষ, 9 কোটি। তো আমরা এটাকে একদম সহজেই এখন পড়তে পারবো যে 9 কোটি 87 লক্ষ 65,432। কিন্তু কমা না থাকলে কিন্তু এটা আমাদের জন্য পড়া একটু কঠিন। তো আমরা এই দেশীয় গণনারীতির সংজ্ঞা এভাবে দিতে পারি যে কোনো সংখ্যা সহজে এবং শুদ্ধভাবে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পড়ে এবং এরপর প্রতি 2 অঙ্ক পরপর কমা ব্যবহার করা হয়, সেই রীতিকে বলা হয় দেশীয় গণনা রীতি। জাস্ট এটুকু একটু মনে রাখবা, সংজ্ঞাটা অনেক সময় আসে, যেটাকে আমরা আবার ইংরেজিতে বলি লোকাল কাউন্টিং সিস্টেম। এটা একটু মনে রাখবা। ওকে ওকে এখন আমরা আন্তর্জাতিক গণনা রীতি সম্পর্কে জানব। আন্তর্জাতিক গণনা রীতিতে স্থানগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই। ডান দিকে প্রথমে হচ্ছে একক, দশক, শতক। এরপরে দেশীয় গণনারীতির ক্ষেত্রে আমরা যে 3টা স্থান ব্যবহার করি, হাজার, অযুত, লক্ষ, এই 3টা স্থান অর্থাৎ 3টা অঙ্ক থাকবে, 3টা অঙ্ককে একত্রে পড়া হবে হচ্ছে হাজার আন্তর্জাতিক রীতিতে। আবার নিযুত, কোটি এবং তার আগে যে স্থান থাকবে, এখানে যে অঙ্ক থাকবে, অর্থাৎ এই 3টা অঙ্ক মিলিয়ে 3টা স্থান মিলিয়ে মিলিয়ন পড়া হবে, এবং এই স্থানেরও আগে যে 3টা অঙ্ক থাকবে তাদেরকে একত্রে নিলে যে সংখ্যা সেটা দিয়ে আমরা বিলিয়ন হিসাবে পড়ব আন্তর্জাতিক গণনা রীতিতে। ওকে, তাহলে এইটা হচ্ছে দেশীয় রীতির সাথে আন্তর্জাতিক গণনা রীতির যে কিছু মিল আছে লাস্টের 3টা, বাকিগুলোর ক্ষেত্রে যে আমাদের অমিল বা বৈসাদৃশ্য সেগুলো। এখন আন্তর্জাতিক গণনা রীতি কি? আন্তর্জাতিক গণনা রীতি হচ্ছে কোনো সংখ্যা সহজে পড়ার জন্য এবং শুদ্ধভাবে পড়ার জন্য ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা ব্যবহার করা হয়, সেই রীতিকে বলা হয় হচ্ছে আন্তর্জাতিক গণনা রীতি। যেমন আমরা যদি একটি সংখ্যা লিখি, ওকে, তো এখন আমরা যদি ডান দিক থেকে কমা ব্যবহার করি আন্তর্জাতিক রীতি অনুযায়ী, তাহলে প্রথমে 3 অঙ্ক পরে এখানে 2 এর আগে একটি কমা হবে,
এখানে একটি কমা হবে এবং এইখানে একটি কমা হবে, এবং এই তিনটা কিভাবে পড়া হবে, একক, দশক, শতক। পরবর্তী তিনটা হচ্ছে হাজার, তার পরবর্তী বাম দিকে তিনটা হচ্ছে মিলিয়ন। একটু লিখে দিই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। একক, দশক, শতক, এরপর হচ্ছে কি মিলিয়ন। তাহলে এটাকে আমরা এখন সহজে পড়তে পারবো। তো এটা হচ্ছে আন্তর্জাতিক গণনা রীতি। তোমাকে যদি কখনো বলে যে একটা অঙ্ক দিয়ে একটি সংখ্যা দিয়ে আর কি তোমাকে আন্তর্জাতিক গণনা রীতিতে লিখতে বলে, তখন ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা ব্যবহার করে এটাকে তুমি সহজে লিখতে পারবে। ওকে, এরপরে আমরা আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে দেশীয় আর আন্তর্জাতিক গণরীতির মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্ক। আমরা দেশীয় রীতিতে যখন একটি সংখ্যা পড়ি তখন আন্তর্জাতিক রীতিতে সেটাকে কি পড়া হয়, আবার আন্তর্জাতিক রীতিতে একটি সংখ্যা পড়লে সেটাকে দেশীয় রীতিতে আমরা কিভাবে পড়ব। তো দেখো কোন পর্যন্ত মিল আছে আমরা এটা আগে দেখি। একক, দশক, শতক, হাজার। প্রথমে আমরা এই হাজার থেকে শুরু করি। যদি আমরা দেশীয় রীতিতে এখানে যদি 1 লিখি তাহলে দেশীয় রীতিতে এটাকে 1000 বলা হবে। 1000। আমরা যদি কথায় লিখি তাহলে এটাকে 1000ই লিখব, কিন্তু আন্তর্জাতিক রীতিতেও একই 1000ই থাকবে। আচ্ছা, এবার যদি আমরা এখানে 0 দিয়ে এখানে 10 দিই তাহলে দেশীয় রীতিতে এই অযুত আর হাজার মিলিয়ে কি পড়া হয়, এটাকে পড়া হবে 10,000। আন্তর্জাতিক রীতিতেও কিন্তু এটাকে আমরা কি পড়ব, যেহেতু অযুত আর হাজার মিলিয়ে হাজার দেশীয় রীতিতে, আবার আন্তর্জাতিক রীতিতেও এটা মিল আছে, অযুত আর হাজার মিলে এটা হাজারই হয়। এবার দেখো আমরা হাজারের এখানে 0 দিয়ে যদি লক্ষে দিই তাহলে এখানে আসলে কি ঘটবে, তাহলে 1 লক্ষ হবে মূলত এরকম সংখ্যাটি। তো আমরা এটাকে বলবো হচ্ছে কি 1 লক্ষ। কিন্তু আন্তর্জাতিক রীতিতে, তাহলে এই দুইটা আমরা দেশীয় রীতিতে সেম পেলাম। এখন এটা দেখি 1 লক্ষ, কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে আন্তর্জাতিক রীতিতে কিন্তু এই যে লক্ষ, অযুত আর হাজার, এই যে 3টা অঙ্ক মিলিয়ে এটাকে হাজার বলতে হবে। তাহলে এই 3টা অঙ্ক মিলে কত হয়, 100, এবং এটাকে হাজার বলতে হবে। তার মানে আন্তর্জাতিক রীতিতে যখন আমি 3 অঙ্ক পরপর কমা দিব তখন এই 1 লক্ষকে আমাদের পড়তে হবে 100, 1000। ঠিক আছে, তাহলে এটা একটা সম্পর্ক যে 1 লক্ষ সমান আন্তর্জাতিক রীতিতে হচ্ছে 100, 1000। এবার দেখো যদি আমরা এই লক্ষের এখানে 0 দিয়ে দিই এবং নিযুতের এখানে 1 দিই, ঠিক আছে, তো আমরা দেশীয় রীতিতে এটাকে কি পড়ব, এটাকে পড়ব হচ্ছে লক্ষ আর অযুত মিলে এটাকে কি পড়ব, 10 লক্ষ। ঠিক আছে, 10 লক্ষ পড়ব। অথবা এটাকে যদি তুমি নিযুত পড়তে চাও স্থান অনুযায়ী 1 নিযুত 10 লক্ষ। এখন নিযুতের ঘরে যখন 1 থাকবে এটা কিন্তু এখন মিলিয়নের ঘরের মধ্যে চলে আসছে আন্তর্জাতিক রীতিতে। মিলিয়নের ঘরে এখানে 3টে অঙ্ক মিলিয়ে মিলিয়ন পড়া হবে। তাহলে নিযুতের এখানে যখন 1 থাকবে দেশীয় রীতিতে এটাকে 1 নিযুত বলবো অথবা 10 লক্ষ, কিন্তু আন্তর্জাতিক রীতিতে এটা কিন্তু হয়ে যাবে 1 মিলিয়ন। ঠিক আছে, তাহলে নিযুতের এখানে যখন আমরা 1 দিচ্ছি তখন আসলে দেশীয় রীতিতে 1 নিযুত বা 10 লক্ষ, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে বলা হবে 1 মিলিয়ন। ওকে, এবার আসো যদি আমরা এইখানে 0 দিই, কোটির এখানে 1 দিই, তাহলে আমরা দেশীয় রীতিতে কি পড়ব, এটাকে 1 কোটি পড়ব দেশীয় রীতিতে। কিন্তু বিলিয়নের ক্ষেত্রে কী হবে দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কী হবে দেখো, এখানে যেহেতু 3টে অঙ্ক মিলিয়ে হচ্ছে মিলিয়ন, মিলিয়নের ডান দিকের 2টা অঙ্ক 1 আর 0, তার মানে কি 10। তাহলে 1 কোটি সমান আন্তর্জাতিক রীতিতে কী হয়ে গেল, 10 মিলিয়ন। তাহলে এটাও আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ আর 10 মিলিয়ন সমান হচ্ছে 1 কোটি। এবার আমরা যদি কোটিরও আগে চলে আসি, দেখো এইখানে যদি আমরা কোটির এখানে 0 দিয়ে কোটির আগে 1 লিখি
তাহলে দেশীয় রীতিতে কোটির আগে যতগুলি অঙ্ক থাকবে এটা কোটির ঘরের সাথে মিলিয়ে পড়া হবে, তাহলে এটা হবে 10 কোটি। তাহলে যদি আমরা এখানে 10 কোটি বলি তাহলে মিলিয়নের ক্ষেত্রে কত হবে দেখো, 100 মিলিয়ন। তো এটা তুমি এই সূত্র দিয়েও করতে, মানে এই যে সম্পর্ক এটা দিয়ে আমরা করতে পারি যে 1 কোটি সমান যদি 10 মিলিয়ন হয় তাহলে 10 কোটি সমান কত হবে, এই 10-এর সঙ্গে আরো 10 আসলে গুণ হবে। তো এটা আমি সরাসরি যে সম্পর্কটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আসো বিলিয়নের ক্ষেত্রে। তাহলে এখান থেকে এই কয়েকটি তথ্য আগে একটু মনে রাখবা, এরপরে আমরা একটু বিলিয়নের এখানে চলে আসি। বিলিয়নের ক্ষেত্রে দেখো, আমরা যদি মিলিয়নের এখানে এবার শূন্য করে দিই, দিয়ে বিলিয়নের ঘরে একবারে বিলিয়নের ডান পাশের যে ঘর সেখানে যদি 1 দিই, দেশীয় রীতিতে এটা কত হবে, 100 কোটি। 100 কোটি, কারণ 1 0 0 এই যে কোটি পর্যন্ত, তাহলে 100, আর দেশীয় রীতিতে আমরা বাকি স্থান অনুযায়ী যদি পড়ি তাহলে এটা 100 কোটি দাঁড়ায়। এখন আন্তর্জাতিক রীতিতে এটা কি দাঁড়াবে, আন্তর্জাতিক রীতিতে এটি দাঁড়ালো কিন্তু 1 বিলিয়ন, কারণ বিলিয়নের একদম ডান পাশের যে ঘর আছে, তাহলে 1 কোটি আন্তর্জাতিক রীতিতে কত হবে, 1 বিলিয়ন হবে। ওকে, তাহলে তোমরা এই তথ্যগুলো একটু ভালো করে মনে রাখবা, এগুলো দিয়ে প্রায় কোশ্চেন আসে যে 25 মিলিয়ন সমান কত কোটি, তারপরে 3.5 কোটি সমান কত মিলিয়ন। আরেকটা কোশ্চেন আসে এই সরাসরি বিলিয়ন থেকে আবার মিলিয়নের এখানে কোশ্চেন আসে, এটাও যদি তুমি দেখতে চাও এখানে আমি দেখিয়ে দিতে পারি এখনই। এই যে 1 বিলিয়ন, এটাকে যদি বিলিয়ন না পড়ে আমি মিলিয়ন পড়তে চাই তাহলে দেখো 1 থেকে শুরু করে এখানে 4টা অঙ্ক, তার মানে 1000 মিলিয়ন। ঠিক আছে, এটা একটু মনে রাখবো যে 1 বিলিয়ন সমান 1000 মিলিয়ন। তাহলে 1 বিলিয়ন সমান হচ্ছে 10 কোটি, এই যে 1 বিলিয়ন, আবার 1 কোটি সমান হচ্ছে 10 মিলিয়ন। এই 100-র সাথে তুমি 10 গুণ করেও করতে পারো, তবে যেভাবে খুশি। যদি তথ্যগুলো জানো তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে ভাগ করে অথবা গুণ করে এটা করতে পারো। তো তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে শিখবে, কারণ এই অধ্যায় থেকে মূলত এই ধরনের যে টপিকগুলো আছে এই টপিক বেস ছোট প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসলে খুবই কম আসে। তো এই ছিল এই অধ্যায়ের গাণিতিক সমস্যা জন্য যে বেসিক তথ্য, এগুলো নিয়ে আলোচনা। আমরা পরবর্তীতে অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো এবং কিছু ছোট প্রশ্ন পরবর্তীতে আলোচনা করব, এবং আমার প্ল্যান আছে যারা ক্যাট কলেজ ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে 6ষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ বই এবং এর পাশাপাশি আমাদের আরও যে 7ম শ্রেণীর বইয়ের বিভিন্ন টপিক এবং অন্যান্য আনুষঙ্গিক যে টপিকগুলো সাধারণত ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় জন্য প্রস্তুতির জন্য আমাদের পড়তে হয়, এগুলো ধারাবাহিক ভিডিও আমরা দিব। এবং বিগত সালের যে কোশ্চেন আছে 15 থেকে 20 বছরের যে প্রশ্ন সেগুলো আমরা সুন্দরভাবে সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। নিয়ত রেখেছি, ইনশাল্লাহ আমার প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে। যদি তোমরা একটু উপকৃত হও তাহলে সেটা হবে আমার সবচেয়ে বড় পাওয়া। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।